হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি। চিরঞ্জিত একাডেমিতে প্রত্যেক আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই, তার সঙ্গে প্রাইমারি টেট প্রার্থীকেও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। আমরা একের পর এক সিডিপির থিওরি ক্লাসও আপলোড করছি, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ ক্লাসও আপলোড করছি এবং সেই সঙ্গে বাংলা ব্যাকরণ, বাংলা পেডাগজি, বাংলার মানে এগুলোর থিওরি, তার সঙ্গে সঙ্গে এগুলোর আবার এমসিকিউ ক্লাস। আবার একটা নতুন বিষয় শুরু করেছি, সেটি হলো ইংলিশ পেডাগজির ক্লাস। ইংলিশ পেডাগজির ক্লাস যেমন শুরু করেছি, তেমনি ইংলিশ পেডাগজির এমসিকিউ নিয়ে আমরা নতুন করে প্লে লিস্ট বানাবো। অর্থাৎ আমাদের মোট প্লে লিস্ট থাকছে তাহলে কি, সিডিপির প্লে লিস্ট, বাংলা ব্যাকরণের থিওরি প্লে লিস্ট, বাংলা পেডাগজি প্লে লিস্ট, সিডিপি এমসিকিউ প্লে লিস্ট, বাংলা এমসিকিউ প্লে লিস্ট এবং সেই সঙ্গে ইংলিশ পেডাগজির থিওরির প্লে লিস্ট এবং ইংলিশ পেডাগজির এমসিকিউর প্লে লিস্ট আমরা শুরু করবো ধীরে ধীরে। ঠিক আছে, গতদিন আমরা সিডিপির ক্লাসের ক্ষেত্রে সৃজনশীলতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রেষণা নিয়ে এবং পরবর্তী ক্লাসে মাসলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব এবং সাফল্য লাভের প্রেষণা নিয়ে কিন্তু ক্লাস নেব। ঠিক আছে, চলো সরাসরি ক্লাসে চলে আসি। শুরু করছি। কেমন? যদি মাঝখানে যদি আওয়াজ কেটে যায় বা কিছু হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে আনমিউট করে বলবে যে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আজকে আমরা প্রেষণা নিয়ে আলোচনা করব। প্রেষণাটা একেবারে ছোট জিনিস। আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। ওকে। প্রেষণা, তার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে মোটিভেশন। নতুন করে এটা কিছু বলার নেই। প্রেষণা বিষয়টা কি? কোনো কিছুর অভাববোধ থেকেই প্রেষণা প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং অভাববোধের নিবৃত্তি ঘটে। অভাববোধ কখন তৈরি হয়? সামনে পরীক্ষা আছে, সামনে পরীক্ষা আছে কিন্তু আমার সিলেবাস কমপ্লিট হয়নি। তার মানে কি হলো? সিলেবাস কমপ্লিট না হওয়াটা হচ্ছে অভাব। সেই বোধটা যখন ব্যক্তির মনের মধ্যে জাগবে বা তোমার মনের মধ্যে জাগবে, তখন সেই মনের মধ্যে জাগার পরে ভেতরে যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া বা একটা যে প্রক্রিয়া যে ভেতরে চলতে থাকে, সেটাই হচ্ছে প্রেষণা। এবং সেই প্রেষণার ফলেই কিন্তু সেই যে অভাববোধটা তার নিবৃত্তি ঘটে। মানে কি, আমাকে পড়তে হবে, পড়া শুরু হয়ে যায় মন দিয়ে। ঠিক, বাড়িতে অনেকদিন ধরো মাংস রান্না হয়নি, মনের মধ্যে একটা অভাববোধ তৈরি হচ্ছে, মাংস আনতে যেতে হবে, আমি নিজে রান্না করব, নিজে রান্না করে খাবো। এই যে একটা যে নিজে রান্না করে খাওয়ার যে একটা নিজের ভেতরে যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, অনেকদিন খাওয়া হয়নি তাই নিজে রান্না করে খাবো, এ ধরনেরও হতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, প্রেষণার প্রক্রিয়া একটু আলোচনা করি। প্রেষণার প্রক্রিয়াটা যদি আমরা অ্যারো মার্ক দিয়ে দিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা ভালো হবে, কিন্তু আমি কেন জানি না তখন অ্যারো মার্কটা দেওয়া হয়নি। প্রেষণার প্রক্রিয়াটার শুরু হচ্ছে অভাববোধ থেকে। কোনো কিছুর একটা অভাববোধ যেটা আমাদের কাছে নেই বা যেটা আমরা পাইনি বা যেটা পাওয়ার চান্স আছে, চোখের সামনে আছে, সেই বিষয়টা যখন আমাদের না পাওয়া হয়ে যায় তখনই সেটা হয়ে যায় অভাববোধ। সেই অভাববোধ থেকে তৈরি হয় আমাদের মনের মধ্যে চাহিদা যে পেতে হবে। এটা প্রত্যেকের মধ্যেই আছে। দেখো, প্রত্যেক ব্যক্তির মধ্যে যার দেখবে অর্থ মানে পরিবার থেকে শুরু করে সব কিছু আছে, তার মধ্যেও কিছু না কিছু অভাববোধ আছে, সেখান থেকেই তার চাহিদা হয়। এবার চাহিদা ব্যক্তিভেদে বিভিন্ন রকম হয়। চাহিদার পরে কি তৈরি হয়? একটা তাড়না। চাহিদাটা মানে কি বললাম? যে আরো চাই, আরো চাই, এই যে বিষয়টা। তাহলে এই আরো চাই এই বিষয়টা যখন মনের মধ্যে কাজ করবে, তখন নিজের ভেতর থেকে একটা তাড়না বোধ হবে, কিছু একটা করতে হবে, তবেই না চাহিদাটা পূরণ হবে। সেটা হচ্ছে তাড়না। এবারে সেই যে কিছু একটা করতে হবে, যে অভাববোধটা আছে, অভাববোধটাই হচ্ছে কিন্তু মূল হচ্ছে শেকড় বা জড়। হ্যাঁ, তাহলে যে অভাববোধটা আছে সেই অভাববোধ পূরণ করার জন্য একটা কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা তৈরি হবে, যে আমাকে এই কাজটা করতে হবে, আমাকে পড়াশোনাটা করতে হবে, না হলে পরীক্ষায় পাশ করতে পারবো না। সিলেবাস কমপ্লিট হয়নি, অভাববোধ। সিলেবাসটা তাহলে আমাকে এতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, চাহিদা। পড়ার জন্য যে এই যে করতে হবে, করতে হওয়ার হবের পরে যে বিষয়টা আবার ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তাড়না। কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা, আমি কিভাবে পড়াশোনাটা করব, কিভাবে পড়াশুনো করব, কিভাবে করলে সময়ের মধ্যে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, এটা হচ্ছে কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা। তারপরে কি না, পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এই উদ্দেশ্যে আমি পড়ব।
আচ্ছা, নেক্সট ধাপে কি আসছে তাহলে? আচরণ সম্পাদন, অর্থাৎ পড়াশুনো শুরু হয়ে গেল। আচরণ সম্পাদন, পড়াশুনো শুরু হয়ে গেল। ঠিক, পড়াশুনো শুরু হয়ে গেল, এবারে উদ্দেশ্য লাভ করলো, এবারে পরীক্ষা হয়ে গেল। কি হয়ে গেল? উদ্দেশ্য লাভ মানে কি? যে উদ্দেশ্যে আমি পড়েছিলাম ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য, আমার পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ উদ্দেশ্য লাভ হয়ে গেল। চাহিদার নিবৃত্তি বা তৃপ্তি, পরীক্ষায় ভালো রেজাল্ট হয়ে গেল, আমার চাহিদা নিবৃত্তি হলো বা আমি তৃপ্ত হলাম, আমার মধ্যে তৃপ্তিবোধটা তৈরি হলো। যদি উদ্দেশ্য লাভ না হয়, প্রশ্ন এখানে তৈরি হবে। আমি উদ্দেশ্য লাভ না হয়ই যদি বলি, ওখান থেকে অ্যারোটা ঘুরে চলে যাবে তীর চিহ্নটা অভাববোধের কাছে। কারণ কি? অভাববোধ তখনও থেকে যাবে। মানে বুঝতে পেরেছো সার্কেলটা কি ধরনের হবে? অভাববোধ, অ্যারো হয়ে গেল চাহিদা, তারপরে অ্যারো হয়ে গেল তাড়না, তারপরে আবার তীরচিহ্ন হয়ে গেল কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা, তারপরে তীরচিহ্ন হয়ে গেল আচরণ সম্পাদন। এবারে উদ্দেশ্য লাভ না বলে আমি লিখি এখানে সাফল্য লাভ। ঠিক, বা এক মিনিট, কেউ জয়েন করতে চাইছে। পৌলমী, অনেকদিন পর পৌলমী, ওয়েলকাম আমাদের ক্লাসে তোমাকে। স্যার আমার ডিএলএড এর পরীক্ষা ছিল। সেটা আমি জানি, ডিএলএড এর পরীক্ষা শেষ হয়েছে, সেটাও আমি জানি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটু প্রেষণা আলোচনা করছি, বুঝলে তো। বিশেষ কিছু আলোচনা এখনো শুরু হয়নি, কিন্তু একেবারে জাস্ট শুরুটাতে আলোচনা হয়েছে যে প্রেষণাটা আমরা কাকে বলি, প্রেষণার প্রক্রিয়াটা ব্যক্তির মধ্যে কিভাবে কাজ করে, তার জন্য কয়েকটা স্তর আছে। সেই স্তরগুলো হচ্ছে, একটা মানুষের মধ্যে অভাববোধ তৈরি হয়, সেই অভাবটা পূরণ করার জন্য একটা চাহিদা তৈরি হয়, সেই চাহিদাটা মেটানোর জন্য মানুষের ভেতরেই একটা তাড়নার সৃষ্টি, ওটা অন্তর্নিহিতভাবে, এবং সেই তাড়না থেকেই যে কাজটাতে তার সফল হওয়ার ইচ্ছা বা যেটা তার পাওয়ার ইচ্ছা, তার প্রতি কিভাবে কাজটা করবে, কিভাবে করলে কাজটাতে সফল হবে। তারপরে কি হয়? আচরণ সম্পাদন, অর্থাৎ কাজটা করতে থাকবে। তারপরে কি হবে? উদ্দেশ্য লাভ, বা আমি যদি এখানে সাফল্য লাভ বলি, তাহলে লাভ হলে তারপরে কি হবে? চাহিদার নিবৃত্তি ঘটবে, বা চাহিদা বা ব্যক্তির মধ্যে তৃপ্তির বোধ তৈরি হবে। কিন্তু যদি সাফল্য লাভ না হয়, তাহলে অ্যারো চিহ্নটা আবার অভাববোধে চলে যাবে, আবার পুনরায় সার্কেলটা হবে। তারপরে যদি আবার উদ্দেশ্য লাভ হয় বা সাফল্য লাভ হয়, তখন চাহিদার নিবৃত্তি বা তৃপ্তি হবে। আমরা এইটুকু পড়িয়েছি, তোমাকে অল্প এতে একটু বলে দিলাম। আচ্ছা, এবারে আমরা চলে আসি প্রেষণার শ্রেণী বিভাগে। যে মানুষের মধ্যে যে প্রেষণার যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়, সেটা ক প্রকার হতে পারে। প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুযায়ী প্রেষণাকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? শারীরিক প্রেষণা, সেটা হচ্ছে অস্তিত্ব রক্ষা করার জন্য অপরিহার্য প্রেষণা বলা হচ্ছে। তার মানে কি না, আমাদের শারীরিক কাজকর্ম, ক্ষুধা, এটা আমাদের শারীরিক প্রেষণা, হ্যাঁ কি না? আমাদের ক্ষুধা লেগেছে, জলের জন্য পিপাসা, এগুলো হচ্ছে শারীরিক প্রেষণা। খাদ্য, পানীয়, বাতাস, যৌনতা, এগুলো হচ্ছে, বাতাস বলতে এখানে বলা হচ্ছে শ্বাস নেওয়ার কথা। তো এই বিষয়গুলো আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ, এগুলোকে বলা হচ্ছে প্রাণীর অস্তিত্ব রক্ষার উপাদান। প্রাণীর অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য উপাদান এগুলো, যেগুলো না হলে মানুষের জীবনের অস্তিত্ব রক্ষা সম্ভব নয়, বা প্রাণীর জীবনের অস্তিত্ব রক্ষা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। নেক্সট কি? ব্যক্তিগত প্রেষণা, অর্থাৎ পার্সোনাল মোটিভস। পার্সোনাল মোটিভসগুলো কি? আমার যে পার্সোনালিটি, আমার যে ব্যক্তি সত্তা, সেগুলো কি কি? পার্সোনালিটি আমরা জেনে এসেছি অনেক কিছু নিয়ে গঠিত হয়। বুদ্ধি, আগ্রহ, মনোভাব, মূল্যবোধ, আত্মসচেতনতা, আত্মপ্রকাশ, সব কিছু নিয়ে। এগুলো নিয়ে হচ্ছে আমাদের ব্যক্তিত্ব গঠন হয়। সেই ব্যক্তিত্ব গঠনের জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলোর উপর নির্ভর করে ব্যক্তি সত্তামূলক প্রেষণা হয়। তারপরে কি? সোশ্যাল মোটিভস, মানে সমাজকে কেন্দ্র করে হবে, অর্থাৎ ব্যক্তি সমাজের সঙ্গে যখন অ্যাডজাস্ট করে থাকবে, বা সমাজকে কোনো কারণে পরিমার্জন বা পরিবর্ধনের ব্যাপার সেখানে কাজ করবে, তখন যে প্রেষণাটা কার্যকরী হয়। এখানে কি বলা হয়েছে না, সমাজে ব্যক্তির যে চাহিদা তৈরি হয়, সেগুলো পূরণের জন্য যে প্রেষণা কার্যকরী হয়। আমি সমাজের অন্যান্য পাড়া প্রতিবেশীর কাছে অনুমোদন চাই, অর্থাৎ আমাকে ওরা বলুক, বাহ ছেলেটা খুব ভালো তো, বাহ ছেলেটা খুব ইন্টেলিজেন্ট তো, এই যে বিষয়গুলো, সামাজিক মর্যাদা পাওয়া, ভালোবাসা পাওয়া। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে শ্রদ্ধা, আত্মসম্মান, অর্থ, এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের একটা একটা চাহিদা।
চাহিদা তৈরি হয়। তো সেটা হচ্ছে সামাজিক প্রেরণা। এই হচ্ছে প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুযায়ী। এবারে এটা আমাদের প্রকৃতি বৈশিষ্ট্য অনুযায়ী যদি কোশ্চেন টুইস্ট করে দেয় তাহলে দিয়ে দিতে পারে, কিন্তু মূলত আমাদের জানতে হবে আবার উদ্বোধকের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। উদ্বোধক কি? ইনসেন্টিভস, মানে আমার কোথাও থেকে যেন একটা পেছন থেকে কি বলবো উৎসাহ একটা কাজ করে, কোনো কিছু বিষয় থেকে একটা উৎসাহ কাজ করে, বা ভেতর থেকে যেন একটা সাপোর্ট কাজ করে। সাপোর্ট যদি আমরা বলতে পারি, হ্যাঁ, ইনসেন্টিভস এর বাংলা উদ্বোধক বলা হচ্ছে। আমি বলছি এক ধরনের সাপোর্ট, মানে সেটা কি ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারবো। আভ্যন্তরীণ প্রেরণা বা প্রাথমিক প্রেরণা বলা হচ্ছে। ইন্ট্রিনসিক মোটিভেশন অর প্রাইমারি মোটিভেশন। ইন্ট্রিনসিক মানে কি? আমার নিজের মধ্যেই তৈরি হবে, ঠিক নিজের ইন্টার থেকেই ধরো ইন্ট্রিনসিক, ইন্ট্রা থেকে ইন্ট্রিনসিক, আমার নিজের মধ্যেই। ইন্টার মানে কি? ব্যক্তিতে ব্যক্তিতে, আর ইন্ট্রা মানে কি? ব্যক্তির মধ্যে। আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যদি চলে, আমার মধ্যে যদি পেশনা চলে, সেটা হবে ইন্ট্রা। ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তির যদি হয়, মানে যে উপাদানটা নিয়ে আমরা আলোচনা করব, ওই উপাদানটা নিয়ে যদি অন্য উপাদানের সঙ্গে, তার সাপেক্ষে, তার পরিপ্রেক্ষিতে, তার প্রতি এরকম যদি হয়, তখন সেটা হবে ইন্টার। ভালো করে এটা বুঝে নাও। আর যদি ব্যক্তির নিজের মধ্যে হয়, অর্থাৎ ব্যক্তি একক সত্তা, ওই একক সত্তার মধ্যে যদি কাজ করে, তখন সেটা হবে ইন্ট্রা। সেই ইন্ট্রা থেকে ইন্ট্রিনসিক মোটিভেশন বা প্রাইমারি মোটিভেশন আসছে। ঠিক আছে, সেগুলো কি না? ব্যক্তি নিজে থেকে নিজের মধ্যেই কোনো লক্ষ্য পূরণের তাড়না অনুভব করে। যেমন পরীক্ষা এগিয়ে এলে শিক্ষার্থীর পাঠের সময় স্বাভাবিকভাবে বেড়ে যায়। তাকে কিন্তু কেউ বারে বারে মনে করে দেয় না এই পরীক্ষা আছে পড়, এই পরীক্ষা আছে পড়, ওরকম না। পরীক্ষা এলে তার নিজের থেকেই মোটিভেশন তৈরি হয়ে যায়, ঠিক আছে, বা প্রেরণা তৈরি হয়ে যায়। আর এই প্রেরণাটা সাধারণত দীর্ঘস্থায়ী হয়। এই বাক্য বা বাক্যাংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আভ্যন্তরীণ প্রেরণা সাধারণত দীর্ঘস্থায়ী। এই দীর্ঘস্থায়ী টার্মটা খুব ইম্পর্টেন্ট, খুব মাথায় রেখে দেবে, ঠিক আছে। বাহ্যিক বা গৌণ প্রেরণা মানে কি? বাহ্যিক বা গৌণ প্রেরণা মানে এক্সটার্নাল থেকে যে বিষয়গুলো আসছে, আমার বাইরের পরিবেশ থেকে আমার মধ্যে যেটা আসছে। এর আগেরটা কি হলো? আমার নিজের ভেতর থেকে হচ্ছে। আর এটা কি? বাইরের পরিবেশ থেকে আমি যখন কোনো কিছুর দ্বারা সাপোর্ট বা কোনো ইনসেন্টিভ পাই, হ্যাঁ, সেটা কি? সেটাকে বলা হয় বাহ্যিক বা গৌণ প্রেরণা। সেটা কি হতে পারে না? ধরো শিক্ষার্থীর কে বলা হলো যে পরীক্ষাতে, সে পরীক্ষার সময় পড়াশুনো করছে, নিজে থেকেই সময় বেড়ে গেছে, ওটা ইন্ট্রিনসিক হয়ে গেল। কিন্তু তার কোনো রিলেটিভ বললো তুই যদি পরীক্ষায় এই পার্সেন্টেজ নাম্বার আনিস, তোকে এই পুরস্কারটা দেওয়া হবে। তার মানে কি? বাইরে থেকে তাকে মোটিভেট করা হলো। তাহলে শিক্ষার্থী কি চাইবে? এমন একটা চাহিদার কথা, মানে বিষয় শিক্ষার্থীকে বলা হবে যেটা শিক্ষার্থী মনে প্রাণে চায়, কিন্তু বাইরে থেকে তাকে সেই বিষয়টা উদ্দীপক হিসেবে কাজ করানো হলো বিষয়টাকে। সেটাই হচ্ছে বাহ্যিক প্রেরণা। যেমন ধরো অধিক প্রশংসা, পুরস্কার, সার্টিফিকেট। এই যে ধরো বিভিন্ন ধরনের প্রতিযোগিতাতে, সাংস্কৃতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করা হয়, সেখানে সার্টিফিকেট দেয়, পুরস্কার দেয়। কেন? তাকে আরো মোটিভেট করে তোলার জন্য। তাকে এর পেছনেও কিন্তু এডুকেশন, শিক্ষাবিজ্ঞান কাজ করছে। কি না? তাকে মোটিভেট করার জন্য তুমি সংস্কৃতির জগতে আরো উন্নতি করো। যখন সে পুরস্কার পাবে, কোনো একটা স্থান অর্জন করবে, তখন সে চেষ্টা করবে, আচ্ছা আমি এখানে থার্ড হয়েছি, নেক্সট আমি ভালো করবো। সেকেন্ড হলো, নেক্সট আমি ভালো করবো। ফার্স্ট হলো, কোথায় ফার্স্ট হলো না? গ্রাম্য লেভেলে ফার্স্ট হলো। গ্রাম্য লেভেলে যখন ফার্স্ট হলো, তার মধ্যে আবার আত্মবিশ্বাস জন্মে গেল, প্রেরণা তৈরি হয়ে গেল। আমি আমার অঞ্চলে যাব, অঞ্চল থেকে ব্লকে যাব, ব্লকে থেকে জেলা, জেলা থেকে রাজ্যে। এইভাবেই তো গ্রাম থেকে সব বড় বড় সংস্কৃতিবান মানুষ, কিংবা যারা সাংস্কৃতিক চর্চা করে, কিংবা যারা খেলোয়াড়, যাই হোক না, তারা উঠে আসে। এটা হচ্ছে বাহ্যিক প্রেরণা বা গৌণ প্রেরণা। এইটা মনে রাখবে আবার যে বাহ্যিক প্রেরণাটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। বাহ্যিক প্রেরণাটা দীর্ঘস্থায়ী নয়। আচ্ছা, প্রেরণার পার্থক্য বোঝা গেছে। একটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী দেখলাম, আর একটা হচ্ছে উদ্বোধকের ভিত্তিতে দেখলাম। আমাদের কিন্তু সবচেয়ে বেশি ধ্যান দিতে হবে আভ্যন্তরীণ এবং বাহ্যিকে। এইগুলো থেকেই প্রশ্নটা বেশি আসে। প্রকৃতির দিক থেকে শারীরিক, ব্যক্তিগত এবং সামাজিক। ঠিক আছে, শারীরিক, ব্যক্তিগত এবং সামাজিক। তো এবারে তোমরা বলো যে এই পার্থক্য না, শ্রেণী বিভাগ পর্যন্ত কারো কোনো অসুবিধে? নাহলে আমরা শিখনে প্রেরণার ভূমিকাতে চলে যাব। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে,
নেক্সট শিখনে প্রেষণার ভূমিকাতে চলে যাই। বলা হচ্ছে কর্মে উদ্যম বা শক্তি যোগায়, আচরণের প্রকৃতি নির্বাচন করে, কোনো কাজ সম্পন্ন করতে সহায়তা করে, শিখন কৌশলকে প্রভাবিত করে, শিক্ষার্থীর আচরণের গতিপথ নির্ধারণ করে। কে? প্রেষণা। যখন কোনো কিছু একটা শিক্ষার্থী শিখবে, তার মানে কি সে কোনো শিক্ষার্থী শিখবে মানে শিখনে যদি সে নিজেকে নিয়োগ করে মানে কি কোনো একটা কাজে নিয়োগ করবে, সেটা মানসিক শক্তি হতে পারে, সেখানে শারীরিক শক্তি হতে পারে, দুটোই কাজে লাগতে পারে। প্রেষণা তাত্ত্বিক শক্তি যোগাচ্ছে। আচরণের প্রকৃতি, কিভাবে আচরণটা করা হবে, একটা সমস্যা দেওয়া হলো, সমস্যাটা কিভাবে সমাধান করা হবে, সেখানেও প্রেষণা কাজ করবে। সেই কাজটা করার ক্ষেত্রে, কমপ্লিট করার ক্ষেত্রে সহায়তা করবে। কিভাবে করব, কৌশলটা কি হবে সেটাকেও প্রভাবিত করে, তার সঙ্গে সঙ্গে আচরণের গতিপথটাও নির্ধারণ করে। কিরকম গতিপথ নির্ধারণ করে? যদি দেখে যে বারে বারে বিফল হয়ে যাচ্ছে, অত্যধিক বিফল হয়ে গেলে আবার কি হয়, সেখানে প্রেষণা হারিয়ে ফেলে। দেখা যাচ্ছে একটু কাজটা করলো, দেখছে একটু সফল হচ্ছে, তখন আরো নিজের মধ্যে প্রেষণা তৈরি হয়ে গেল। তার মানে কি গতিপথ কিন্তু পরিবর্তন হয়ে যায়, কখনো প্রেষণাহীন হয়ে যায়, আবার কখনো প্রেষণা বেড়েও যেতে পারে। এটাকেই বলা হচ্ছে গতিপথকে নির্ধারণ করে। তাহলে শ্রেণীকক্ষে প্রেষণা সৃষ্টির জন্য কি কৌশল আমরা ব্যবহার করব, আমাদের তো এটাই মূল বিষয়। শ্রেণীকক্ষে প্রেষণার জন্য আমরা কি কৌশল ব্যবহার করব? প্রথমে বলা হচ্ছে সন্তুষ্টি ও বিরক্তির নীতি, এটা বইতে পেয়ে যাবে। প্লেজার অ্যান্ড পেন প্রিন্সিপল। প্লেজার অ্যান্ড পেন প্রিন্সিপল এটা কি না, এটা বলা হচ্ছে যে এমনভাবে শ্রেণীকক্ষের পরিবেশটা তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীর মধ্যে সন্তুষ্টি তৈরি হবে, যে হ্যাঁ খুব সুন্দর পড়ার জায়গা, তাদের একটা অ্যাটেনশন তৈরি হবে, তাদের মধ্যে কোনো বিরক্ত বোধ থাকবে না। উল্টে যদি আমরা বলি শিক্ষক মহাশয়ও শিক্ষাদান করতে গিয়ে যেন বিরক্ত বোধ না করে। হয়তো শিক্ষার্থী একাধিক প্রশ্ন করে ফেলছে, বুঝতে পারছে না, একটু হয়তো বিষয় বহির্ভূত বা টপিক বহির্ভূত প্রশ্ন করেছে, সেক্ষেত্রেও কিন্তু শিক্ষক মহাশয়কে বিরক্ত হওয়া চলবে না, সবসময় তাদেরকে উৎসাহ জুগিয়ে যেতে হবে, তাদের মধ্যে যেন সন্তুষ্টির ভাবটা সবসময় বজায় থাকে। তারপরে কি শাস্তি ও পুরস্কারের নীতি, এটা আমি বলছি না, ব্যাখ্যা করেন। প্রত্যাশার স্তর, কার মধ্যে কতটা করার ক্ষমতা আছে সেই অনুযায়ী তার মধ্যে সেই প্রত্যাশাটা তৈরি হয়। সেটাকে এমনভাবে তৈরি করে দিতে হবে, আমাদেরকে সমস্যা এমনভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে, এমনভাবে তাদের কাছে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে, তাদের প্রত্যাশার স্তর, প্রত্যাশা পূরণ করতে হবে। সেই পূরণ করার জন্য যেন একটা সুন্দর স্তরে শিক্ষার্থী পৌঁছে যায়, তবে তার মধ্যে প্রেষণাটা বজায় থাকবে, না হলে প্রেষণা সে হারিয়ে ফেলবে। ঠিক আছে। প্রশংসা ও নিন্দার ব্যবহার, প্রশংসা ও নিন্দার ব্যবহার করা হবে। প্রশংসা হলে তো অত্যধিক প্রেষণা, তার মধ্যে প্রেষণা তো পজিটিভ ভাবে বাড়তেই থাকবে, কিন্তু নিন্দার ব্যবহারটা এমন ভাবে হবে সেটা যেন নেতিবাচক প্রভাব না হয়। যেমন শাস্তির কথা বলা হচ্ছে, শাস্তি মানেই তো নেতিবাচক বিষয়, কিন্তু শাস্তিটা যদি এভাবে দেওয়া হয় যে তুমি এই সময়ের মধ্যে কালকে যদি তুমি এই অঙ্কগুলো না করে আনো, ধরো 5টা অঙ্ক দিয়েছে করতে, অঙ্কগুলো যদি না করে আনো তাহলে তুমি যটা কম করবে তারপরের দিন আরো তটা বেশি দেবো। ধরো শিক্ষার্থী 3টে করে আনলো, তার মানে পরের দিনে 5টা না দিয়ে আরো 2টো এক্সট্রা দিয়ে দিতে, তাহলে তোমাকে 7টা করতে হবে। মানে কি উদ্দেশ্য কিন্তু পজিটিভ, কিন্তু ওটা এক ধরনের শাস্তি, এটা কিন্তু নেগেটিভ পানিশমেন্ট নয়, যে অর্থে আমরা পানিশমেন্ট বুঝি। বুঝতে পারলে নেগেটিভ পানিশমেন্টটা কি? রিওয়ার্ড আর এখানে পানিশমেন্টটা বলতে কি ধরনের পানিশমেন্টের কথা বলা হচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ, প্রশংসা নিন্দার ক্ষেত্রেও তাই। নিন্দাটা এমন ভাবে হবে যেন শিক্ষার্থীর মধ্যে কোনো ক্ষতিকারক, শিক্ষার্থীর মধ্যে কোনো যেন প্রভাব না হয়, ক্ষতিকর প্রভাব যেন তার উপর না পড়ে। তারপরে কি বলা হচ্ছে, ফিডব্যাক। প্রত্যেক মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারাকশন করো, ফিডব্যাক দাও। যখনই ফিডব্যাক ওরা পাবে না, বাহ খুব সুন্দর হয়েছে তো, বা দারুণ বলেছো তো, বাহ, সঙ্গে সঙ্গে ওদের প্রেরণা তৈরি হয়ে যাবে। পাশের জন আবার সে বলবে, তাহলে আমিও বলি, স্যারও আমাকে বাহবা দেবে। দেখলে ইয়ে কি বলে, রোহন কি সুন্দর করে বলল, রোহনের কাছে যে যতীন বসে আছে সে তখন উৎসাহিত হবে বলার জন্য উত্তরটা। বা ধরো ওরা যে সঠিক উত্তর দিল, তার সঠিক হয়েছে কিনা, ভুল হলো কিনা, ভুলটা যে হয়েছে সেটাও এমন কৌশল অবলম্বন করবেন যেন প্রেরণাটা শিক্ষার্থী না হারায়। নতুনত্ব, দেখবে
লাগাতার একদম ক্লাস নেওয়া হয়, কোনোদিন একদিন ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের বলা হলো আজ কিন্তু আমরা পড়াশোনা করবো না, আজকে আমরা এমনি একটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করবো, মজার বিষয় নিয়ে আলোচনা করবো। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে উৎসাহ তৈরি হয়ে যায়, ভেতরে ভেতরে প্রেরণা তৈরি হয় তার মধ্যে। কি জিনিস? পড়ানোর ধরনটা এমনই হবে, সূচনাটা এমনভাবেই করো যাতে শিক্ষার্থীর মধ্যে প্রেরণাটা শুরুতেই তৈরি হয়ে যায়, এবং সেই প্রেরণা যখনই তৈরি হয়ে যাবে তখন শিক্ষক মহাশয় বুঝতে পেরে যাবেন, প্রত্যেক শিক্ষার্থী আগ্রহী হয়ে যাবে, প্রত্যেক শিক্ষার্থী মনোযোগী হবে। দিয়ে আস্তে আস্তে করে বিষয় বস্তুতে প্রবেশ করে যেতে হবে, যেন তারা বুঝতে না পারে। তাহলে গতানুগতিক যেভাবে আমরা পড়িয়ে যাচ্ছি, আমরা যদি নতুন কিছু একটা গিয়ে উপস্থাপন করি, সেটা প্রেরণা তৈরি করবে। লক্ষ্য স্থিরীকরণ মানে শিক্ষার্থী, দেখো আমাদের তো যে কোনো টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। শিক্ষার্থীর ক্ষেত্রে তাদের সেই লক্ষ্যটাকে স্থির করে দিতে হবে, যেন তারা সেই লক্ষ্যে পৌঁছতে পারে। কি লক্ষ্য? না, তাদেরকে বলা হলো ধরো যে তোমরা এই কাজটা করে দাও, দিলে তোমাদের হয়তো একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা, রিফ্রেশমেন্ট বলতে ধরো টিফিন একটা কোনো কিছু দেওয়া হবে, এরকম একটা কিছু বাহ্যিক প্রেষণার উপাদানের কথা বলে দেওয়া হলো। দিলে কিন্তু তাদেরকে যে কাজটা দেওয়া হলো সেই কাজটা সে সম্পূর্ণ করবে, মানে কি কাজটা সম্পূর্ণ করা মানে লক্ষ্যটা তার পূরণ হয়ে যাবে। সেইভাবে এমনভাবে লক্ষ্যটাকে বেঁধে দিতে হবে শিক্ষার্থীর মধ্যে, যাতে তার মধ্যে প্রেষণাটা অটোমেটিক কাজ করে। চাপ সৃষ্টিকারী পরিস্থিতিকে দূরে রাখা, অর্থাৎ শিক্ষার্থী যেন কোনো সময় অনুভব না করে যে তার উপর প্রেসার ক্রিয়েট হচ্ছে, সে যেন একটা আনন্দ সহকারে একবারে স্বাধীনভাবে সুশৃঙ্খলভাবে মানে নিজের স্ফূর্তিতে যেন কাজ করতে পারে, এটাই হচ্ছে মূল কথা। শিক্ষকের রোল মডেল নীতি, শিক্ষক মহাশয় যেমন হবেন শিক্ষার্থীর ফিডব্যাক কিন্তু সেভাবেই হয়। দেখবে প্রত্যেক ক্লাসে তোমাদের অভিজ্ঞতা আছে, তোমরা প্রত্যেক সকল শিক্ষককে সমান নজরে দেখতে না। এরকম কিছু হয়তো স্কুলের শিক্ষক ছিলেন যাকে মনে করতাম বাহ, আমি যদি স্যারের মতো হতে পারতাম, স্যারের মতো আমি হব, স্যার যেভাবে জামা প্যান্ট পরে, স্যার যেভাবে চুলটা আঁচড়ায়, চিরুনি দেয় যেভাবে, সেইভাবে। তো শিক্ষক মহাশয় এমনই হবে, এমনভাবেই তিনি রোল মডেল হবেন যেন শিক্ষার্থীরা শিক্ষণের জন্য প্রেরণা অটোমেটিক তাদের মধ্যে তৈরি হয়। শিক্ষণের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, মানে এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ ইন্টারাকশন ক্লাসের মধ্যে থাকবে, অ্যাক্টিভ ইন্টারাকশন। আর কি না, শিক্ষণের যে কি প্রয়োজনীয়তা আছে সেটা শিক্ষার্থী যেন সঠিকভাবে বোঝে, সেটা শিক্ষক মহাশয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ। তবেই না সে শিক্ষণে উৎসাহী হবে, তার প্রেরণা তৈরি হবে শিক্ষণে। ঠিক আছে, এবারে চলে আসি প্রেরণাকে যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, কোন কোন বিষয় প্রেরণাকে নিয়ন্ত্রণ করে। আমরা তো শ্রেণী বিভাগ হিসাবে পড়লাম, আর আমরা অ্যাজ এ হোল আমরা কয়েকটা নির্ধারকের নাম বলবো, ডিটারমিনেন্টস যেগুলো বলা হচ্ছে, নির্ধারকের নাম বলবো র্যান্ডামলি, যেগুলো প্রেরণাকে নির্ধারণ করে, কন্ট্রোল করে। অনুরাগ, প্যাশন, অ্যাফেকশন। আমার কোনো কাজের প্রতি প্যাশন আছে, ওই কাজটা আমার ভালো লাগে, আমার আঁকার প্রতি প্যাশন আছে, তাহলে সেই শিক্ষার্থী যদি আঁকার টাস্ক পায়, সেই টাস্কটা সে মনোযোগ সহকারে এবং নিখুঁতভাবে করবে। কৌতূহল, শিক্ষার্থীর যে বিষয়ের প্রতি কৌতূহল। কোনো শিক্ষার্থী আছে ইতিহাস ক্লাসে দেখবে ওই শিক্ষার্থী ইতিহাসের বিষয় খুঁটিনাটি আরো জানতে চায়, খুঁটিয়ে প্রশ্ন করে। কোনো শিক্ষার্থী আছে বিজ্ঞানের বিষয়ে খুঁটিয়ে প্রশ্ন করে, স্যার তাহলে এটা এরকম হলে কেমন হতো, স্যার ইতিহাসের ক্ষেত্রে স্যার তাহলে ওরা যদি এভাবে থাকতো তাহলে কি হতো জীবনযাপন প্রণালী। এই যে কৌতূহল, এটাও কিন্তু প্রেরণাকে নিয়ন্ত্রণ করে। উদ্বেগ, অ্যাংজাইটি, এখানে অ্যাংজাইটি মানে এটা কিন্তু একটা নেতিবাচক বিষয়, অ্যাংজাইটি কাজ করে। অনেক সময় উদ্বেগ পজিটিভভাবে শিক্ষার্থীকে মোটিভেট করে, অনেক সময় নেগেটিভভাবে মোটিভেট করে। কিভাবে? সামনে পরীক্ষা আসছে, তখন যে একটা অ্যাংজাইটি তৈরি হয়, তখন তাকে শিক্ষণের ক্ষেত্রে বা পাঠ গ্রহণের ক্ষেত্রে তার মধ্যে প্রেরণা তৈরি হয়। কিন্তু ভয় জাতীয় যেটা ধরো পরীক্ষার সেন্টারে যেটা কোশ্চেন চলে এসছে, বুক ধুরপুর করছে জোর, তখন কিন্তু সেটা খারাপ।
বুঝতে পারলে? তখন কি হয়, মনোযোগটা সঠিক রাখতে পারে না, মন চঞ্চল হয়ে ওঠে, কেউ তো মানে সে বমি টমি করে ফেলে, অনেক রকম ব্যাপার আছে, কেউ মাথা ঘুরিয়ে যায়, কাউকে জল দিতে হয়। তো উদ্বেগটা এইভাবে কাজ করে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। মূল্যবোধ, যে কোনো বিষয়ের একটা মূল্যবোধ আছে, আমাদের তো পাঠ্যক্রমেই এখন ভ্যালু এডুকেশন চলে এসছে। মূল্যবোধও প্রেরণার নির্ধারক। ওই জন্য পাঠ্যক্রমে মূল্যবোধকে প্রচুর পরিমাণে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে। কি মূল্যবোধ? সেটা নৈতিক হতে পারে, ধরো মোরাল ভ্যালু। মোরাল ভ্যালুর দিক থেকে কোনো কিছু একটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা সে পাঠ করলো, পাঠ করার পরে সেই যে মূল্যবোধের বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে থিওরিতে, সেটা সে জীবনে অ্যাপ্লাই করছে প্র্যাকটিক্যালি। মানে সেই যে পড়লো বা শিখলো, সেটা তার মধ্যে এমনভাবে সক্রিয়ভাবে প্রেরণা জাগ্রত করবে যে সে সেই কাজটা প্র্যাকটিক্যালি করবে। নেক্সট কি? লোকাস অফ কন্ট্রোল। লোকাস অফ কন্ট্রোল হচ্ছে একটা বাহ্য নিয়ন্ত্রণ কেন্দ্র, একটা হচ্ছে অন্তর নিয়ন্ত্রণ কেন্দ্র। 1 মিনিট একটুখানি হোল্ড করো। হ্যাঁ, যেটা বলছিলাম, নিয়ন্ত্রণ কেন্দ্র, বাহ্য নিয়ন্ত্রণ কেন্দ্র একটা, অন্তর নিয়ন্ত্রণ কেন্দ্র, মানে একটা এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল আর একটা হচ্ছে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোলটা কি? ধরো পরীক্ষা দিয়ে এসছে, রেজাল্ট বেরিয়েছে, পরীক্ষায় ফল খারাপ হয়েছে, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, ঠিক ঠিক। আচ্ছা, পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়ে গেছে, তাহলে দেখবে নিজেদের ক্ষেত্রেই বিচার করে দেখবে, এটা মানে হাসির জিনিস, মানে বিষয়টা হয়, ভাবলে হাসিও লাগে। যখন দেখবে পরীক্ষা খারাপ হয়ে গেছে, কোশ্চেনটা এত কঠিন ছিল, আরে কোথায় কোশ্চেন কঠিন ছিল, সিলেবাসের মধ্যেই কোশ্চেন এসছে। এই যে কারণটা দিচ্ছে, এটা হচ্ছে বাহ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের ব্যাপার। পরীক্ষা খারাপ হয়েছে, সে বলবে প্রশ্নপত্র কঠিন হয়েছিল, এটা হচ্ছে বাহ্য নিয়ন্ত্রণ। আচ্ছা, অন্তর নিয়ন্ত্রণ কেন্দ্রটা কি? তার উল্টোটা। পরীক্ষা খারাপ হয়েছে, সে বলবে যে আমার প্রিপারেশনটা ঠিক হয়নি, ওই জন্য আমি ভালো করে লিখতে পারিনি, আমার প্রিপারেশন নেওয়া ঠিক হয়নি। এটা হচ্ছে লোকাস অফ কন্ট্রোল। তাহলে বাহ্য নিয়ন্ত্রক হিসাবে এখানে কি হচ্ছে না, প্রশ্নপত্র মানে কি বলে, কোশ্চেন পেপার খুব টাফ, মানে সে কি করে, অন্য জায়গায় দোষ চাপিয়ে দেয়, নিজের ঘাড়ে সে দোষটা নেয় না, সে যে পড়াশুনো করেনি সেটা সে নেয় না, কিন্তু অন্যজন কি বলছে যে না, আমি ঠিকমতো প্রিপারেশন নিতে পারিনি। এটা হচ্ছে অন্তর নিয়ন্ত্রণ কেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে? অর্জিত অসহায়তা। অর্জিত অসহায়তা মানে কি? কোনো কাজে যদি ব্যক্তি বা প্রাণী বারে বারে যদি অসফল হয়, বারে বারে যদি অসফল হয়, তখন সে প্রেরণা হারিয়ে ফেলে। এটাকে বলা হচ্ছে অর্জিত অসহায়তা। অর্থাৎ সে সফলতা অর্জন করার জন্য যাচ্ছে, কিন্তু সে সফলতা অর্জন করতে পারছে না, সে বিফল হয়ে যাচ্ছে, তাই অসহায় হয়ে পড়ছে সে, তার অর্জন করা যে বিষয়টা সেটা অসহায়তাতে সে পরিণত হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে অর্জিত অসহায়তা। তারপরে কি বলা হচ্ছে? দক্ষতা সম্বন্ধে আত্মবিশ্বাস, সেলফ এফিকেসি। সেলফ এফিকেসিতে কি বলা হচ্ছে? অনেকে জানে, ধরো একজন শিক্ষার্থী জানে আমি অঙ্কটা ভালো পারি না, অঙ্ক আমার দ্বারা হবে না, মানে কি তার আত্মবিশ্বাসের অভাব, তাহলে অঙ্ক ক্লাসে বা অঙ্কের সলভ করার সময় সে সেই প্রেরণা পাবে না। আবার অনেকে আছে, আমি অঙ্কটাই করব, এটা তো আমার কাছে মানে কি বলবো, জল ভাত, সে দেখবে যখন প্রবলেম সলভ করবে, সে তার একটা অন্তর্নিহিত প্রেরণা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে দক্ষতা সম্বন্ধে আত্মবিশ্বাস, অর্থাৎ নিজের দক্ষতা সম্বন্ধে শিক্ষার্থী সে জ্ঞাত, তার উপর ভিত্তি করে প্রেরণা নির্ভর করবে। সফলতা, কোনো কাজে যদি সফল হয়, ওই যে যেমন ওই আবৃত্তির কথা বলছিলাম, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, তারপরে বললাম গ্রাম লেভেল, অঞ্চল লেভেল, ব্লক লেভেল, জেলা লেভেল, এইভাবে যত সফল হবে তার প্রেরণা তত বৃদ্ধি পাবে। ঠিক। তারপরে কি? উদ্বোধক, ইনসেন্টিভ, আমি তো বলেই দিয়েছি। উদ্বোধক এখানে দু রকম হতে পারে। কি কি হতে পারে? একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট, আর একটা হচ্ছে কংক্রিট, মানে হচ্ছে তোমার মূর্ত, আর একটা হচ্ছে বিমূর্ত। মূর্ত মানে কি? ধরো উদ্বোধক ইনসেন্টিভ হিসেবে আমি পুরস্কারের কথা বললাম, যে এই অঙ্কটা যদি তাড়াতাড়ি সলভ করতে পারো তাহলে তোমার জন্য একটা 5 টাকার কেক, এটা হচ্ছে মূর্ত। আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত উদ্বোধক কি হবে? বাহ, খুব সুন্দর
করে করেছো তো তাড়াতাড়ি করতে পারলে, অবশ্যই এর পরেরটা তুমি আরো তাড়াতাড়ি করতে পারবে সমস্যাটা সমাধান। মানে কি, তাকে প্রশংসা করে তার মধ্যে প্রেষণাটাকে আরো বাড়িয়ে তোলা হলো, এটা হচ্ছে বিমূর্ত। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, এখানে তো মূর্ত বিমূর্ত বলাই আছে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে জীবন আদর্শ, আইডিয়ালস। মানে আমাদের বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে, বিভিন্ন মহিয়সী থেকে শুরু করে, বিভিন্ন বিদুষী থেকে শুরু করে, কেউ না কেউ দেখবে কোনো না কোনো আদর্শকে একটা আইডিয়াল মেনে নিয়ে না তার মতো করে সে জীবনধারা চালিয়ে নিতে চায়। আবার এটা বয়সের পরিবর্তনের মানে জীবন বিকাশের স্তরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। ঠিক, সেটা প্রেষণা হিসাবে কাজ করে। তারপরে কি বলা হচ্ছে, অভ্যাস বা হ্যাবিট। প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক শিক্ষার্থীর দেখবে কোনো না কোনো কাজের একটা অভ্যাস থাকে। ঠিক তাই যতক্ষণ না সেই কাজটা করতে পারছে ততক্ষণ কাজ করার জন্য তার মনের ভিতরে সেই অভাববোধটা তৈরি হয়, মানে অর্থাৎ কি হয়, প্রেষণাটা তৈরি হয়। তারপরে কি আছে, পরিবেশের উপরেও নির্ভর করে। কিভাবে পরিবেশের উপর নির্ভর করে না, পারিবারিক পরিবেশের কথাই বলি। ধরো জয়েন্ট ফ্যামিলিতে সন্ধ্যেবেলা হলে সবাই বাড়িতে চলে আসে, হই হল্লা হয়, এই গল্প সেই গল্প, এই কাজ হলো ওই কাজ হলো। শিক্ষার্থীর মধ্যে সাধারণভাবেই মনের মধ্যে বলবে যে কাজ করবে যে আমিও একটু শুনি কি হলো, বাবার কি হলো কর্মস্থলে, কাকুর কর্মস্থলে কি হলো। সেখানে সে মনোযোগ দিতে পারবে না, সেখানে তার পড়ার প্রেষণা তৈরি হবে না। কিন্তু সে যদি চোখের সামনে দেখে, আরে আমার বাবা দাদা কাকারা বাইরে থেকে এসে আবার পড়তে বসে যাচ্ছে, পড়াশুনো করছে, কাজে বসে যাচ্ছে, তখন তার মধ্যেও সেই প্রেষণাটা তৈরি হবে, আমাকেও পড়াশুনো করতে হবে, আমাকেও সঠিকভাবে পড়াশোনা বিষয়ক যে সকল কাজ আছে সেগুলো আমাকে করতে হবে। তো এইগুলো মোটামুটি হচ্ছে প্রেষণার নির্ধারক, যেটাকে বলা হচ্ছে ডিটারমিনেন্টস। মানে কি, এই বিষয়গুলো প্রেষণাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই মোটামুটি প্রেষণা সম্পর্কে একটা ধারণা দিলাম। এবারে পরের দিন আমরা তত্ত্ব নিয়ে আলোচনা করব, আজকে তত্ত্বতে যাব না। তাহলে প্রেষণা বুঝতে কারো কোনো অসুবিধা থাকলে আমি সবার রেসপন্স চাই। সবাই আনমিউট করবে, রেসপন্স করবে। না স্যার। দেবব্রত, পৌলমী, হ্যাঁ স্যার ঠিক আছে। চন্দ্রশেখরের তো নেটওয়ার্কের প্রবলেম আছে ওখানে এমনিতেই। ঠিক আছে, তাহলে আশা করি আজকের প্রেষণা সম্পর্কিত যে ক্লাস তা খুব সহজ সরলভাবে বোঝাতে পেরেছি। আশা করি বোঝার কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কেমন, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মাসলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব এবং সাফল্য লাভের প্রেষণা। ভালোভাবে প্রিপারেশান নাও, খুব তাড়াতাড়ি আপার প্রাইমারি টেট অনুষ্ঠিত হতে চলেছে। সবাইকে বেস্ট অফ লাক।